শেষ পর্যন্ত চৈতির সাথে বিয়ে ভেঙে ঝিলকেই বিয়ে করে বাড়ি আনছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য চলে গেছে ঝিলের বাড়িতে। এরপর ঝিল তখন বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? না মানে আপনার এখানে আসার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। সাক্ষ্য তখন বলে, কারণ তো নিশ্চয়ই আছে, আমি তো আর এমনি এমনি আসিনি, নিশ্চয়ই কারণ আছে বলে তবেই এখানে এসেছি। এরপরই সাক্ষ্য বলে, কি কারণ এসেছি সেটাই এখন বলার বিষয়। সাক্ষ্য বলে যে তোমার বন্ধুরা আমার কাছে গিয়ে আমাকে দোষী বানিয়ে দিয়েছে। কেন তুমি আমাকে ডিভোর্স দিলে সেই কথাটা কি বাড়িতে জানিয়েছো, নাকি সেটা শুধুমাত্র আমাকেই জানিয়েছো? কোনটা বলো তো? ঝিল তখন বলে, দেখুন, আমি আর আপনার সাথে কথা বাড়াতে চাই না। যা কথা বলার সে তো হয়ে গেছে, আমার আর আপনার ডিভোর্সও হয়ে গেছে, তাহলে এত বেশি কথা কিসের? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। সাক্ষ্য বলে, কথা আছে, তোমার জন্য সবাই মিলে আমাকে দোষারোপ করবে, সেটা তো আর হবে না, তাই না? বারবার আমি কেন অপরাধী হয়ে যাব? আমি অপরাধী হতে চাই না। যেটা হবে সেটা আজ সবার সামনে হবে। কেন তুমি আমাকে এত সহজে ডিভোর্স দিলে সেই কথাটা সবার সামনেই তোমাকে বলতে হবে। আমি কিচ্ছু জানি না। এরপরেই ঝিলের মা বলে, কি ব্যাপার বলো তো, তুমি এভাবে এসে আমার মেয়েকে জোর করছো, কি বলবে ও? আর আমরা কি বা জানি না? এই ঝিল, তুই আমাদেরকে কি কথা বলিসনি, একটু খুলে বল তো, আমরা কিন্তু সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। তখনই ঝিল বলে, আমি আর কি বলবো, যা বলার সে তো বলা হয়ে গেছে, আমার আর কোনো কিছু বলার নেই। সাক্ষ্য বলে, তোমার বন্ধুরা আমাকে বলেছে তুমি নাকি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছ, কিন্তু কেন, কিসের জন্য? ওরা আমাকে গিয়ে বলল যে ওরা যদি জানতে পারে যে সত্যি তুমি চলে গেছো, তাহলে ওদের রুটি রুজিতে টান পড়বে, ওরা হয়তো শেষ হয়ে যাবে। তুমি কেন এইভাবে কাউকে শেষ করছো ঝিল, কিসের জন্য? ঝিল তখন বলে, দেখুন, যা কথা বলার আমি ওদের সাথে বলে নেব, প্লিজ আপনি এখান থেকে যান, না হলে আপনার হবু বউ আবার আমাদের ওপর রাগ করবে, আপনাকে কথা শোনাবে আর আমাকেও ছাড়বে না। সাক্ষ্য বলে, আমার এখনও বিয়ে হয়নি প্রথমত, আর সেকেন্ড কথা হচ্ছে আমি এখানে এসেছি কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। যতক্ষণ না সেই প্রশ্নের উত্তরগুলো আমি পাচ্ছি ততক্ষণ আমি কোনোভাবেই এখান থেকে যাব না। কেন তুমি চলে যাচ্ছ, উত্তর দাও। এরপর মিনতি বলে, দেখো সাক্ষ্য, যা হওয়ার তা হয়ে গেছে, এখন শুধু শুধু আমার মেয়েকে এইভাবে জোর করো না। বস্তির ছেলেদের ডাকবো বলো, ওরা কিন্তু আসলে তোমাকে এখান থেকে বের করে দেবে। সাক্ষ্য বলে, হ্যাঁ, এখন তো এটাই বাকি আছে, আর তো কিছু বাকি নেই। এখন আপনারা আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন, সত্যি আপনারা পারেনও বটে। ঝিল তখন বলে, আপনাকে তো বারবার বলা হচ্ছে এখান থেকে চলে যেতে, কিন্তু আপনি তো শুনছেন না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন। আমাদের মতন মেয়েরা এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে চলে যায়, কি করব বলুন? আমাদের তো ইনকাম করাটা খুব জরুরি, তাই না? আর আমি এখানে থাকতেও চাই না। আপনি যেভাবে আমাকে অপমান করেছেন আর যে খারাপ একটা সময় গেছে আমার ওপর থেকে, সেসব মিলিয়ে আমার জীবনটা যেন থমকে গেছে, তাই আমাকে বাইরে যেতেই হবে। কিন্তু সাক্ষ্য বলে, তুমি এখান থেকে গেলে ওরা আবার আমাকেই ভুল বুঝবে। ঝিল তখন বলে, কেউ কাউকে ভুল বুঝবে না, আপনি যেতে পারেন। এর মধ্যেই দেখা যায় চৈতি চলে এসেছে সাক্ষ্যদের বাড়িতে। চৈতির জন্য কি কি কেনা হয়েছে সবটাই দেখাতে থাকে সাক্ষ্যর মা, আর বলে, দেখো তো চৈতি, সব কিছু তোমার পছন্দ হয়েছে তো? আর গয়না যেগুলো আছে সেগুলো তো আমার গয়না, সেগুলো পালিশ করতে দেব, তাহলে একটু রংচঙে হবে, তারপর তোমায় দেব। পুরনো হলেও সেগুলোর গুণ আর সেগুলোর মান কিন্তু অনেক উন্নত। এরপরেই তখন চৈতি বলে, আন্টি, কি দরকার বলো তো এত কিছু দেওয়ার? তোমরা যে ভালোবাসার যে সম্মান আমাকে দিয়েছো, তার কাছে এসব শাড়ি, গয়না, টাকা পয়সা সবটাই একেবারে ফিকে পড়ে যায়। এসব আমার কিচ্ছু লাগবে না। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো সেটা দিয়ে যেও, ব্যাস, আর কিছুই চাই না আমি। ঠাম্মি তখন বলে, অবশ্যই তুমি ভালোবাসা পাবে, আমার নাতির বউ বলে কথা, আর ভালোবাসা পাবে না সেটা হতে পারে? সাক্ষ্য কিন্তু আমাদের খুব প্রিয়, আর সাক্ষ্যর বউ তো আরোই প্রিয় হবে, বুঝলে? এর মধ্যেই সাক্ষ্যর বাবা চলে এসেছে। এরপর সাক্ষ্যর ঠাম্মি বলে, দেখ, আমরা তোর ছেলের বউয়ের জন্য সব কেনাকাটা করে নিয়ে এসেছি। এরপরেই সাক্ষ্যর বাবা বলে, তা আমাকে এসবের মধ্যে আবার টানছো কেন? তোমাদের মেয়েলি ব্যাপার, তোমরা মেয়েরা সামলে নাও না, আমাকে এসবের মধ্যে একদম টানতে হবে না, কারণ আমার এগুলো একদমই ভালো লাগছে না। এর মধ্যেই সাক্ষ্য চলে গেছে বাড়িতে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় চৈতি জিজ্ঞেস করে, এই তুই কোথায় গিয়েছিলিস রে? অনেকটা সময় ধরে আমি এখানে এসেছি, জানিস তো? তখন সাক্ষ্য চুপ করে আছে। এরপর এই সাক্ষ্যর মা বলে, ওর তো দেখলাম বন্ধুরা ফোন করলো, মনে হয় বন্ধুদের সাথে আড্ডা মারতেই গিয়েছিল। কি সাক্ষ্য, আমি ঠিক কথা বললাম তো? সাক্ষ্য তখন বলে,
আমি কোথায় যাব কি করব সেটা তোমরা নিশ্চয়ই আমাকে বলে দেবে না? তোমরা কেন বলো তো এসবের মধ্যে ঢুকছো? আমি তো এটাই খুব বুঝতে পারছি না। এর মধ্যেই সাক্ষ্যর এরকম ব্যবহার দেখে তখনই ঝিলের কথাই ভাবতে থাকে চৈতি। আর এর মধ্যেই সাক্ষ্যকে বলে, দেখ তোর বউয়ের জন্য সব কেনাকাটা আমরা করে নিয়ে এসেছি, এবার দেখ তো আর কোনো কিছু লাগবে কি না। সাক্ষ্য তখন বলে, এসব ব্যাপারে আমাকে আবার টানছিস কেন তোরা? এরপর বোনেরা বলে, কেন টানবো না বলতো? আরে তুই দেখে নে না একবার, চৈতিদি খুব ভালো মেয়ে, তোর সাথে খুব ভালো মানাবে। সাক্ষ্য বলে, কার সাথে কাকে মানাবে সেটা তোরা বিচার করার কে বলতো? ঠাম্মি বুঝতে পারে সাক্ষ্যর মন মেজাজ কোনোটাই ভালো নেই। সাক্ষ্য হয়তো ওই বস্তির মেয়েটা ঝিলকেই ভালোবেসে ফেলেছে। এর মধ্যেই ঝিলের দিদি তখনই চলে এসেছিল মিলি, আর বলে, বাবা এখনই আমার বাড়িতে গিয়ে আমার বোনকে কত কথাই না বলে আসলো, আর এখানে দেখো বিয়ের আয়োজন একেবারে শুরু হয়ে গেছে। তখনই সাক্ষ্যকে বলে, আসতে পারি সাক্ষ্যবাবু? এরপরে চৈতি বলে, এ কি আপনি এখানে? তখন মিলি বলে, কারণ আছে বলেই এখানে এসেছি, না হলে হয়তো আসতাম না। সাক্ষ্যবাবু, আপনি আপনার ফোনটা আমাদের বাড়িতে ফেলে এসেছিলেন, আর এটা দেখার পরেই সাক্ষ্য ভাবে এবার হয়তো সবাই সবটা জানতে পারবে, কিন্তু আমি ভয় পাবো না, আমি তো কোনো অন্যায় করিনি। তখনই চৈতি বলে, কি ব্যাপার সাক্ষ্য, তুই কিছু বলছিস না যে? বল, চুপ করে থাকলে কি করে হবে? সাক্ষ্য বলে, হ্যাঁ আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি কি ওদের বাড়িতে যেতে পারবো না সেটা কি কোনো জায়গায় লেখা আছে? সাক্ষ্যর মা বলে, কেন গিয়েছিলে সেটাই তো জিজ্ঞেস করা হচ্ছে। তোমাদের যত ঝামেলা ছিল সব তো মিটে গেছে ডিভোর্সের পর, এটা মানে কেমন হলো ব্যাপারটা? আজ বাদে কাল তোমার বিয়ে, আর তুমি নাকি এখন তোমার এক্স ওয়াইফের বাড়িতে যাচ্ছ। সাক্ষ্য বলে, গিয়েছিলাম একটা কারণে, চলে তো এসেছি। মিলি বলে, কেন গিয়েছিলেন সেটা বলুন। দেখুন, চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে কিন্তু সমস্যার সমাধান হবে না, উল্টে আরও বাড়বে। এরপরে চৈতি বলে, সাক্ষ্য তুই এই জিনিসগুলো কেন করছিস? আমাদের বিয়েটা হচ্ছে, তুই আমাকে বলেও যাচ্ছিস না, উল্টোপাল্টা কাজ করছিস, এরকম করলে কি করে হবে বলতো? সাক্ষ্য তখন বলে, আমি কাউকে কৈফিয়ত দিতে খুব একটা বাধ্য নই, বিয়ে হচ্ছে বলেই যে আমাকে সব কথা তোকে বলতে হবে তেমনটা কে মাথার দিব্যি দিয়েছে বলতো? এরপর চৈতিকে অপমান করতে থাকে সাক্ষ্য। তখনই সাক্ষ্য বলে, আমি যখন যেখানে খুশি যেতে পারি, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার তোর থাকবে না, বুঝতে পারলি তো? সাক্ষ্যর এই ব্যবহার দেখে চৈতি খুব অবাক হয়ে যায়। আর অন্যদিকে সাক্ষ্য বলে, আমি গিয়েছিলাম ঝিলের কাছে, একটা কারণ ছিল বলে গেছিলাম, তোমরা সবাই মিলে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। সবাই তো রীতিমতো সাক্ষ্যর ব্যবহার দেখে অবাক হয়ে যায়, কিন্তু সাক্ষ্য এখনও পর্যন্ত ঝিলকেই ভালোবাসে, চৈতিকে নয়। সাক্ষ্য পারলে ঝিলকেই বাড়িতে আবারও বিয়ে করে নিয়ে আসতে পারে, কিন্তু চৈতিকে নয়।